সমস্যা নেই। পর ভালো করলে হচ্ছে। দেখো, শোনো, মানে বিকেলের ব্যাচের এখানে তেমন কাউকে আমি দেখতেছি না, শুধু তোমাকে ছাড়া। আমার কথাটা একটু শোনো। হ্যাঁ, তুমিও আছো না? দেখো, তোমাদের আছে না এই চ্যাপ্টারটা? মানে, হ্যাঁ। এখন একটা বিষয় খেয়াল করো, এই চ্যাপ্টারটা আমি এখানে যতটুকু পড়াবো, তোমাদের বিকেলের ব্যাচে যে স্যার আছেন, ওনার নাম কি, আহ, গৌরব। গৌরবও ঠিক ততটুকু থেকেই শুরু করবে। আমি যতটুকু শেষ করব ওখান থেকে গৌরব শুরু করবে। কারণ যদি আমি এটুকু পড়াইছি, গৌরব আবার নেক্সট ক্লাস এখান থেকে শুরু করে, তাহলে তো সমস্যা, চ্যাপ্টারটা শেষ হবে না। এক্সট্রা ক্লাস যে জন্য দিছি সেটা আর কি ফুলফিল হবে না। তো না, এটা ভালো। এটা তো অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় তো এরকমই হয়। বেশিরভাগ জায়গায় এমনই হয়, খুব দ্রুত চ্যাপ্টারগুলো কি করে ফেলে, শেষ করে ফেলে। আমার না লেট হয়, আমি পড়াইতে লেট করি কিংবা আমার বুঝাইতে সময় লাগে, কিন্তু বেশিরভাগ জায়গায় দেখবা খুব দ্রুত চ্যাপ্টারগুলো কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো তারা এত তাড়াতাড়ি শেষ করে কেমনে? অনেক কিছু স্কিপ করে যায় কিংবা খুব দ্রুত বলে যায়। সবাই বুঝতেছো কিনা ওইদিকে কি নাই, ভ্রুক্ষেপ নাই বা খেয়াল নাই। তা আমার তো আবার সবাই বুঝছো কিনা এটা জিজ্ঞেস করতে হয়। তার মধ্যেও আবার অনেকে বুঝে না, এত স্লো পড়ায়। হ্যাঁ, অনেক সমস্যা না, অনেক কিছু আসলে ভ্যারি করে। তো যা হোক, এখানে দেখো পঞ্চম অধ্যায় আমরা শুরু করে দেই কেমন। এই এই জায়গাটায় পঞ্চম অধ্যায়ের চ্যাপ্টারটার নাম হচ্ছে কি, সমন্বয় এবং নিঃসরণ। তো প্রথমে তোমার যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে কি, সমন্বয় কি জিনিস, কেমন। তো সমন্বয় মানে হচ্ছে সংযোগ সাধন করা বা যোগাযোগ রক্ষা করা। সমন্বয় মানে কি? সমন্বয় মানে হচ্ছে সংযোগ বা যোগাযোগ। তোমরা এই কথাটা একটু লিখে রাখতে পারো। সমন্বয় মানে হচ্ছে সংযোগ বা যোগাযোগ, কেমন। আর নিঃসরণ মানে কি? নিঃসরণ মানে হচ্ছে নির্গত হওয়া বা বের হওয়া। ঠিক আছে। আমাদের দেহের ভেতরে যে বিভিন্ন ধরনের তন্ত্র আছে বা বিভিন্ন কোষ আছে, কোষ থেকে যে বিভিন্ন রাসায়নিক পদার্থ নির্গত হয় বা বের হয়, সেটাকে আমরা কি নিঃসরণ বলি। বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন হরমোন, যেটা আমাদের দেহের মধ্যে বিভিন্ন অঙ্গের মধ্যে বা বিভিন্ন রাসায়নিক কার্যাবলী কি করে, নিয়ন্ত্রণ করে। আমি জাস্ট ছোট্ট একটা কথা বলি, নিঃসরণ মানে তোমরা এটা মনে রাখো, নিঃসরণ মানে কোষ থেকে বা তন্ত্র থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ কি হওয়া, নির্গত হওয়া বা বের হওয়া। তাহলে সমন্বয় মানে হচ্ছে সংযোগ করা, আর নিঃসরণ মানে হচ্ছে নির্গত হওয়া বা বের হওয়া। কি বের হয়? কোষ থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন হরমোন, এই ধরনের উপাদানগুলো কি হয়, বের হয়, যেটা আমাদের পুরো দেহের মধ্যে একটা কি সংযোগ বা সমন্বয় সাধন করে। এই ধরনের রাসায়নিক পদার্থগুলো পুরো দেহের মধ্যে একটা কি সংযোগ, কি সাধন করে, সমন্বয় সাধন করে বা সংযোগ রক্ষা করে। আর সংযোগ রক্ষা না করলে কি হবে সেটাতে কিছুক্ষণ পরে আমরা বুঝবো, কেমন। এবার এখানে দেখো, আজকে যে বিষয়গুলো, এগুলো বেসিক্যালি রিডিং পড়ানো ছাড়া কোনো ওয়ে নাই। রিডিং না পড়েও আমি চলে যেতে পারতাম, মানে মুখে বলে, তাও আমি লাইন বা লাইন বলে দিচ্ছি, হ্যাঁ কিরকম। তোমরা একটু ভালো করে খেয়াল করবা। সবাই লিখছ? দেখো, জীবে সংযোগ সাধন বা সমন্বয় সাধন একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। প্রাণীর মতো উদ্ভিদের বিভিন্ন কাজের জন্য সমন্বয় প্রয়োজন। আমাদের যেমন বিভিন্ন, আমাদের দেহে বিভিন্ন কার্যকলাপের মধ্যে যেমন কি সমন্বয় বা সংযোগ সাধিত হয়, উদ্ভিদের ক্ষেত্রেও এটা কি খুব বেশি প্রয়োজন। সমন্বয় মানে কি? সমন্বয় মানে হচ্ছে আমাদের দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ বা তন্ত্রের মধ্যে একটা যোগাযোগ রক্ষা করা। যেমন ধরো, আমি ওকে চিমটা দিচ্ছি, হ্যাঁ, খুব জোরে, হাতের উপরে খুব জোরে আঘাত করছি বা চিমটা দিচ্ছি। এখন যদি সে এই বিষয়টা বুঝতে না পারে, কিছুক্ষণ পরে তো হাতের এখান থেকে জোরে চিমটা দিয়ে মাংসই উড়ে যাবে। অথবা ধরো কেউ তাকে কামড় দিচ্ছে, সে যদি এই বিষয়টা কি করতে না পারে, বুঝতে না পারে, তখন কি ঘটনা ঘটবে? দেখে যে কামড়া এখান থেকে মাংস অর্ধেক তুলে ফেলছে। কুকুরে কামড় দিচ্ছে, তুমি বুঝতে পারছো না, তুমি দাঁড়ায় আসে চিন্তা করতেছে, তখন অবস্থা কি? কুকুরে কামড়াইতে তোর এখান থেকে ছিঁড়েই ফেলবে। ধরো এবার তোমার আরেকটা সহজ কথা বলি, হাস্যকর কথা যদি, এবার ধরো তোমার কি ওয়াশরুমে যাইতে ইচ্ছা করতেছে, বাথরুম আসছে, এখন তুমি জিনিসটা বুঝতে পারতেছো না, তখন অবস্থা কি হবে? তুমি জিনিসটা ফিল করতে পারতেছো না, তখন অবস্থা কি হবে? তো এই যে আমাদের বিভিন্ন কার্যাবলী, আমাদের দেহের বিভিন্ন কাজকর্ম, এই কাজকর্মের মধ্যে একটা সমন্বয় বা সংযোগ আছে। আমাদের দেহে কি ধরনের
মানে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে বা কি ধরনের সম্পর্ক বা কি ধরনের কাজ আমাদের দেহে হচ্ছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি। তোমার মস্তিষ্ক সেটা জানে। যেমন তোমার পেট কামড়াচ্ছে, তোমার মস্তিষ্ক কিন্তু সেটা বুঝতে পারে আমার খারাপ লাগতেছে, ঠিক না? তারপর কেউ তোমাকে চিন্তা দিচ্ছে, তোমার মস্তিষ্ক সেটা জানে কি হচ্ছে। অর্থাৎ তোমার দেহে বিভিন্ন কাজের মধ্যে একটা সংযোগ সাধিত হয়। যেমন আমি এখানে আঘাত করলাম, এই যে আঘাত পাইলাম আমি, এই আঘাতের অনুভূতিটা কিন্তু আমার মস্তিষ্কে চলে গেছে, আমি বুঝতে পারতেছি আমার এখানে ব্যথা পাইছি আমি। এই যে একটা যোগাযোগ রক্ষা করতেছে মস্তিষ্কের সাথে আমাদের হাতের যোগাযোগ রক্ষা হচ্ছে না? তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি এই কাজগুলো না হয় বা যোগাযোগ রক্ষাটা না হয়, তাহলে কিন্তু আমাদের দেহ আর ঠিকমতো কাজ করবে না, দেহের কোনো কিছুই ঠিকমতো সম্পন্ন হবে না। আমরা মানুষ আর মানুষ থাকবো না, পুরো একটা মূর্তির মতো অবস্থা হয়ে যাবে। একটা মূর্তিকে যেমন তুমি গাছ দিয়ে বাইর যাইলেও কি সেভাবে দাঁড়াই থাকে, কেমন? বা যে কোনো কিছু, যে কোনো একটা বিষয় সে তো ফিল করতে পারে না, কিন্তু মানুষ সবকিছু ফিল করতে পারে। এবার সংযুক্তা পৃথকক্ষণ, তোমার মধ্যে কি সমন্বয় সাধিত হয়? তুমি কি বুঝো তোমাকে আঘাত করলে? বুঝো? আচ্ছা, দেখো এখানে খুব সুন্দর কথা বলছে। এবার স্যার লাগবে না, দরজা বন্ধ করতে হবে না, তুমি তিনজন বসবা। দেখো তাহলে স্যার একটু দ্রুত পড়াই। প্রাণীর মতো উদ্ভিদেরও কি বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় প্রয়োজন বা সংযোগ সাধন করা প্রয়োজন। জীবের বৃদ্ধি, জীব যে বৃদ্ধি পাচ্ছে, প্রজনন, প্রজনন মানে কি বংশ বিস্তার, তারপরে প্রজনন আর বংশ বিস্তার একই কথা। প্রজনন মানে সন্তান জন্ম দেয়া আর কি, বংশ বিস্তার করা। তারপর অনুভূতি গ্রহণ, প্রতিক্রিয়া সৃষ্টি। তুমি অনুভূতি গ্রহণ করে তারপর কিন্তু প্রতিক্রিয়া সৃষ্টি করো। যেমন তোমাকে যদি মশা কামড়ায়, তুমি সাথে সাথে কি ঠাস করে এখানে একটা আঘাত করো, তুমি জানো যে এখানে মনে হয় কিছু একটা কামড়াচ্ছে। অথবা হাতে যদি কি কোনো কিছু একটা হঠাৎ করে লাগে, জয় পরে কি সরে যাও। তাহলে কি তোমার কোনো কিছু হাতের উপর বসছে, সেটা তুমি ফিল করতে পারছো বা বুঝতে পারছো, তারপরে তুমি প্রতিক্রিয়া দেখাইছো কি হাত দিয়ে কি এভাবে একটা ঝাড়া দিছো। তোমার আর হতা পাত্তাও না ওদের তারা আজ আমি ফরাইতেও বাজে। আর যা হোক, প্রতিক্রিয়া সৃষ্টি ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে। উদ্ভিদের এই কাজগুলো করার জন্য কিসের গুরুত্ব অপরিসীম? হরমোনের গুরুত্ব অপরিসীম। হরমোন কি? হরমোন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ যা আমাদের বিভিন্ন তন্ত্র বা কোষ থেকে কি হয় নিঃসরিত হয় বা নিঃসৃত হয়, এবং যেটা আমাদের সারা দেহের মধ্যে একটা সংযোগ বা সমন্বয় সাধন করে। ঠিক আছে? তো যে জৈব রাসায়নিক পদার্থ আমাদের সারা দেহে, লিখত হরমোন, জাস্ট এটা কাকে বলে আসবে না, তথাপি একটু লিখতে পারো। যে জৈব রাসায়নিক পদার্থ, যে জৈব রাসায়নিক পদার্থ এত সহজভাবে আমি কথাটা বলে দিচ্ছি, কেমন? যে জৈব রাসায়নিক পদার্থ সারা দেহে, যে জৈব রাসায়নিক পদার্থ, খাতাটা নাও না, চ্যাপ্টারটা নাই, কষ্ট করে কেন আসছো? আমি কিন্তু লিখে দিছি, সমন্বয় ও নিঃসরণ পড়াবো, লিখছি না? আচ্ছা আসতো, ভালো হয়েছে। যে জৈব রাসায়নিক পদার্থ সারা দেহে রাসায়নিক সংযোগ সাধন করে। সেটাই হচ্ছে হরমোন। আচ্ছা দেখো, তাইলে উদ্ভিদের এই কাজগুলো করার জন্য হরমোনের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে প্রাণীর মতো উদ্ভিদের আলাদা কোনো তন্ত্র থাকে না। আমাদের দেহে তো বিভিন্ন রকমের কি তন্ত্র আছে, যেমন পরিপাক তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, বিভিন্ন ধরনের তন্ত্র আছে না, কঙ্কাল তন্ত্র, স্নায়ুতন্ত্র। আমাদের দেহে তো প্রত্যেকটা কাজ করার জন্য, স্যার আমাদের দেহে প্রত্যেকটা কাজ সম্পন্ন করার জন্য আলাদা আলাদা কি আছে তন্ত্র আছে। যেমন পরিপাক ক্রিয়া সম্পন্ন করার জন্য কি আছে পরিপাক তন্ত্র, সেখানেও হরমোন নিঃসৃত হয়।
তারপরে স্নায়ুতন্ত্র আছে অনুভূতি গ্রহণ করার জন্য। সারা দেহের অনুভূতি কি মস্তিষ্কে আনে এবং সেটা আমরা কি করতে পারি, বুঝতে পারে, প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারি। তারপর আর কি কি তন্ত্র আছে, কঙ্কাল তন্ত্র আছে। কঙ্কাল তন্ত্র কি করে, দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে কঙ্কাল। তারপরে আর কি আছে, রেচন তন্ত্র আছে, আচ্ছা না? তো আমাদের প্রাণী দেহে কিন্তু বিভিন্ন ধরনের তন্ত্র আছে, ঠিক না, আলাদা আলাদা, কিন্তু উদ্ভিদ দেহে এই ধরনের আলাদা আলাদা কোনো তন্ত্র নাই। নিম্ন শ্রেণীর উদ্ভিদ ব্যতীত, ঠিক আছে, নিম্ন শ্রেণী ব্যতীত উচ্চ শ্রেণীর প্রাণী দেহে বিভিন্ন জৈবিক কার্যাদি সম্পন্ন করার জন্য কি থাকে, নির্দিষ্ট তন্ত্র থেকে। দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে যোগাযোগ সাধন এবং এদের কাজের মধ্যে সংযোগ সাধন করে সারা দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে কে, স্নায়ুতন্ত্র। না কি বলছে, দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে স্নায়ু কিন্তু আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গের সাথে কি করে, সংযোগ সাধন করে। আমাদের মস্তিষ্ক থেকে স্নায়ু সারা দেহে বা স্নায়ু কোষ সারা দেহে কি করে, সারা দেহে ছড়িয়ে পড়ে। তো স্নায়ুর কাজ যদি কোথাও না থাকে, তুমি যদি কোথাও কোনো কিছু ফিল করতে না পারো, তখন তুমি বুঝতে পারবে যে সেখানকার স্নায়ু বিকল হয়ে গেছে, অর্থাৎ তোমার হাত কি শেষ, তোমার হাতের অনুভূতি আর নাই, ঠিক আছে। এটাই তার মানে স্নায়ু পুরো দেহের সাথে কি করে, সংযোগ সাধন করে। পায়ে পেরেক ফুটলে তুমি কি ব্যথার অনুভূতি পাও না, তার মানে সেখানেও কি আছে, স্নায়ু আছে। স্নায়ু ওখান থেকে ব্যথার অনুভূতি কোথায় নিয়ে আসে, মস্তিষ্কে নিয়ে আসে, এবং মস্তিষ্ককে নির্দেশ দেয় তুমি তোমার প্রয়োজনীয় কাজগুলো করো, ডাক্তারের কাছে যাও, নতুবা সেখানে ইনফেকশন হবে, ঠিক আছে। আরো বিভিন্ন ধরনের, সেখানে যে রক্ত পড়ে আমরা বুঝি না, তাড়াতাড়ি গিয়ে কি পা ধুয়ে ফেলি কিংবা বিভিন্ন ধরনের কাজ করি না, এই যে নির্দেশ প্রদান করতেছে আমাদের মস্তিষ্ক। প্রথমে তো অনুভূতিটা ফিল করতে হবে, তোমার মধ্যে যদি অনুভূতি না থাকে, স্নায়ুর মাধ্যমে অনুভূতিটা তোমার দেহে না আসে বা মস্তিষ্কে না আসে, কি করতে হবে সেটা তুমি বুঝতে পারবা, কখনোই না। তো অনুভূতি না থাকলে কি করতে হবে তুমি বুঝবা না। পেছন থেকে সে কলম দিয়ে তোমার পিঠে গুতাই ইচ্ছে, এন্ড তুমি যদি ফিলই করতে না পারো আমি ব্যথা পাচ্ছি, তাহলে তুমি তো এভাবে বসেই থাকবা, ঠিক না। অনুভূতিটা ফিল করতে হবে, তারপর তুমি তোমার মস্তিষ্ক তোমাকে নির্দেশ দিবে এবং তুমি সেই অনুযায়ী কি করবা, কাজ করবা। আচ্ছা যা হোক, এরপরে আসো, টেনশন করিস না, বেশি দূর পড়াবো না। এই উপরে কথাগুলো কি বুঝছো না, বুঝো নাই? হ্যাঁ, উপরে কথাগুলো বুঝছিস? কথাগুলো কিন্তু একটু কঠিন কঠিন, হ্যাঁ, কিন্তু এগুলো বারবার পড়তে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে। প্রতিটি উদ্ভিদ কোষে বিভিন্ন শরীরবৃত্তীয় কার্যক্রম। শরীরবৃত্তীয় মানে কি, আমাদের শরীরের মধ্যে যে সকল রাসায়নিক কাজগুলো ঘটে, তোমরা সবাই জানো। দুইটা খুব কমন কাজ আমাদের কোষের মধ্যে ঘটে, সেটা তোমরা সবাই জানো। একটা হচ্ছে কি শ্বসন বিক্রিয়া, তারপরে আমাদের দেহে খাদ্য পরিপাকের জন্য সেখানে বিভিন্ন ধরনের কি রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়, এগুলো তো সবাই জানো। এগুলো হচ্ছে শরীরবৃত্তীয় কাজ। কোষের মধ্যে শক্তি উৎপাদন করার জন্য কি হয়, শ্বসন বিক্রিয়া সম্পন্ন হয়, এসব বিষয়গুলো তো আমরা জানি। আচ্ছা, শরীরবৃত্তীয় কার্যক্রম একটি শৃঙ্খলার মাধ্যমে কি হয়, সংগঠিত হয়। এই কারণে সমন্বয় উদ্ভিদের একটি অপরিহার্য কার্যক্রম। এই সমন্বয় না থাকলে উদ্ভিদের জীবনে বিশৃঙ্খলা দেখা দিবে। একটি উদ্ভিদের জীবন চক্রের পর্যায়গুলো হলো অঙ্কুরোদ্গম। স্যার অঙ্কুরোদ্গম মানে কি, বীজ থেকে নতুন উদ্ভিদের বা শিশু উদ্ভিদের জন্ম নেয়া। বীজ থেকে শিশু উদ্ভিদের জন্ম নেয়াকে আমরা কি বলি, অঙ্কুরোদ্গম। এরপর হচ্ছে পুষ্পায়ন। এটা মানে কি, পুষ্পায়ন মানে পুষ্প সৃষ্টি বা ফুল ফোটা, ঠিক আছে। এরপরে আছে ফল সৃষ্টি, সবাই জানো ফুল থেকে কি হয়, ফল হয়। বার্ধক্য প্রাপ্তি, বুড়া হয়ে যাওয়া, হ্যাঁ, বয়স হওয়া। এরপরে হচ্ছে সুপ্তাবস্থা। সুপ্তাবস্থা মানে কি, আমরা জানি শিশু উদ্ভিদ বীজের মধ্যে সুপ্তাবস্থায় থাকে। একটা বীজকে, ধরো একটা শিমের বিচি বা শিমের বীজ তুমি এখানে রেখে দিছ, অর্ডার যুবরাজ্য আয় কি ফরাজ্যে বানানো লাগে। বললাম যে একটা শিমের বীজ আমি তোর মাথার উপর রেখে দিছি, এটা যদি আমি 1 বছরও রেখে দিই কিছু হবে না, কিন্তু তোর মাথার উপর রেখে পানি দিলে, একটু মাটি চাটি দিলে দেখবি যে ওখান থেকে কি নতুন শিশু উদ্ভিদের কি জন্ম হয়েছে।
তাহলে বিষয়টা কিরকম? উপযুক্ত পরিবেশ তৈরি না হলে বীজের মধ্যে উদ্ভিদটা কি অবস্থায় থাকে? সুপ্ত অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় থাকে। কথাটা বুঝিও, বীজের মধ্যে শিশু উদ্ভিদ কি অবস্থায় থাকে? সুপ্ত অবস্থায় থাকে, এবং উপযুক্ত পরিবেশ পেলে সেখান থেকে নতুন শিশু উদ্ভিদের কি হয়? জন্ম হয়। ওইটাই তো বললাম এতক্ষণ পর্যন্ত, সুপ্ত অবস্থা মানে ঘুমন্ত অবস্থা। ওইটাকে তোমার কি বীজের ভিতরে শিশু উদ্ভিদ কি সুপ্ত অবস্থায় থাকবে, যখন তুমি উপযুক্ত পরিবেশ বা পানি দিবা, মাটিতে লাগাবা, পানি দিবা নিয়মিত, সেখানে কন্টিনিউয়াস কোষ বিভাজন প্রক্রিয়া কি হবে? শুরু হবে। ওর দেহে রাসায়নিক বিক্রিয়ার জন্য যে পরিবেশ দরকার, তোমাকে তো তাকে সেই পরিবেশটা দিতে হবে। সেই পরিবেশটা দিলে সেখানে কি হবে? কোষ বিভাজন প্রক্রিয়া শুরু হবে। কোষ বিভাজন প্রক্রিয়া যখন শুরু হবে, কোষ বিভাজিত হতে হতে সেখান থেকে একটা নতুন শিশু উদ্ভিদের কি হবে? তাহলে এতক্ষণ সে কোথায় ছিল? এতক্ষণ সে বীজের মধ্যে সুপ্ত অবস্থায় ছিল। পরবর্তীতে যখন উপযুক্ত পরিবেশ পেল, সেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার কারণে আস্তে আস্তে কোষ বিভাজিত হচ্ছে। কোষ বিভাজিত হয়ে বীজ থেকে একটা কি নতুন বাচ্চা বাইর হচ্ছে, গাছের বাচ্চা, শিশু উদ্ভিদ। কেমন? এটাই। আচ্ছা, যাও। ইত্যাদি একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। এ কাজে আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবগুলো লক্ষ্য করার মতো। ওই যে এখন বললাম কি কি উপযুক্ত পরিবেশ, এটা আর কি। উদ্ভিদের বৃদ্ধি ও চলন সহসা, এটা কি লিখকে? উদ্ভিদের বৃদ্ধি এটা সবাই বুঝি, চলন এটা আবার কি? গাছকে আবার চলতে পারে নাকি? দেখি বলো তো, চলনটা কি? উদ্ভিদের চলন, হ্যাঁ এই তো অনেকটা এটাই। ধরো উদ্ভিদ কিন্তু নিজ অবস্থানে থেকে তার শাখা প্রশাখা কি করে? চারদিকে ছড়িয়ে দেয় বা বৃদ্ধি করে। তারপর মাটির নিচে মূলগুলোও কিন্তু কি চারিদিকে ছড়িয়ে পড়ে। দেখি বলতো, বেসিক্যালি মূলগুলো কোন দিকে ছড়িয়ে পড়ে? আর মাথা মারির তো উড়িয়ে সূর্যের দিকে যাগো যে না মূলিগির। মূল কোন দিকে যায়? মূল বেসিক্যালি পানির দিকে ধাবিত হয়। কারণ মূল কি করবে? মূল পানি শোষণ করবে, মূল লোমের মাধ্যমে পানি শোষণ হবে। উদ্ভিদের দেহে তো পানি অবশ্যই দরকার, পানি ছাড়া উদ্ভিদ কখনো বাঁচবে না। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে মূল পানির দিকে ধাবিত হবে। কেমন? ডালপালা সূর্যের আলোর দিকে কি ধাবিত হবে। সূর্যের আলো যেদিকে সবচেয়ে ভালো পড়বে, তুমি দেখবা তোমাদের বাসার বারান্দায় তুমি যখন গাছ লাগাও, গাছটা কিন্তু সোজা এভাবে উঠে যায় না, কারণ উপরের দিকে সূর্য নাই। এটার কারণে কি? সূর্যের আলো তার গায়ে পড়তেছে না। সূর্যের আলো যেদিক থেকে আসতেছে সে কিন্তু ডালপালা ওই দিকে বিস্তার করবে। তুমি দেখিও, এটা খেয়াল করিও, সূর্যের আলো যেদিক থেকে বেশি পড়ে গাছের ডালপালাও কিন্তু কি সেদিকে যায়। কারণ আমরা জানি গাছ সূর্যালোকের সহায়তায় সালোক সংশ্লেষণ বিক্রিয়া সম্পন্ন করে এবং নিজের খাদ্য নিজে তারপর খেয়ে ফেলে। আচ্ছা ঠিক আছে, যা হোক, এই কথাটা বোঝা গেছে। চলন মানে কি? চলন মানে হচ্ছে নিজ অবস্থানে থেকে ডালপালা বা মূলগুলোকে তার প্রয়োজনীয় জায়গার দিকে কি করা? বিস্তার করা। প্রয়োজনীয় জায়গা মানে কি? জিন্দি সূর্যের আলো পরে নিন্দে যাইব, জিন্দি পানি আছে। আচ্ছা যা হোক, এবার একটি কাজ অন্য কাজকে কখনো বাধাগ্রস্ত করে না। তোমার পেট কামড়াচ্ছে, ঠিক আছে, পেট কামড়ানোর যে অনুভূতি সেটা তো তোমার মস্তিষ্কে যাবে। এখন এই সময় যদি কেউ তোমাকে আঘাত করে, তোমার আঘাতের অনুভূতিটা কি তুমি পাবা না? নাকি একটা কাজ যখন হচ্ছে বা তোমার খিদা পাইছে, এটার যে ফিল, ওই একই সময়ে তুমি যদি আঘাতপ্রাপ্ত হয় সেই ফিলটা কি তুমি বুঝবা না? তাহলে একটা কাজের সাথে অন্য একটা কাজের কিন্তু কোনো কি নাই, সম্পর্ক নাই। একটা কাজ অন্য কাজকে কখনো আমাদের দেহে কি করে না? বাধা প্রদান করে না। আমার কথাকে আমি বুঝাতে পারতেছি? যা হোক, বিভিন্ন কাজের সংযোগ কিভাবে হয় তা জানতে বিজ্ঞানীরা চেষ্টা করতে থাকেন। আমাদের দেহের মধ্যে বিভিন্ন কাজে কিন্তু একটা কাজের সাথে আর একটা কাজের কোনো কি নাই, ব্যাঘাত নাই। অনেক সময় তো আমি পড়াইতে পড়াইতে আমার মাথা খুব ব্যথা করে, মাথা ব্যথার অনুভূতিটাও আমি পাই। আমি যে পড়াচ্ছি বা আমি কি বলতেছি, কি চিন্তা ভাবনা করতেছি, সেটাও কিন্তু আমি বুঝি। হ্যাঁ, একটা কাজের সাথে আর একটা কাজের কিন্তু কোনো কি নাই, সম্পর্ক নাই, কেউ কাউকে বাধা প্রদান করে না। আমাদের দেহের বিভিন্ন কার্যাবলী
নিজ নিজ গতিতে কি হয়, সম্পন্ন হয়। কেউ কারো কাজে ইন্টারাপশন করে না, বাধা প্রদান করে না। তো উদ্ভিদ দেহে এই কাজগুলো কিভাবে হয়? আমাদের দেহে তো কাজ হয়, ঠিক আছে, কারণ আমাদের দেহে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সিস্টেম আছে। আমি যে খাবার খাইছি কিছুক্ষণ আগে, সে খাবার কিন্তু এখানে পরিপাক প্রক্রিয়া চলতেছে। আবার আমি এখানে তোমাদের সাথে কি বিভিন্ন ধরনের গল্প গুজব করতেছি, পড়াচ্ছি, নাচানাচি করতেছি, এই কাজও চলতেছে। কোনো কাজ কোনো কাজের মধ্যে বাধা নাই, আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা কি সিস্টেম আছে আমাদের দেহে। কিন্তু উদ্ভিদে এগুলো কিভাবে হয় সেটা বোঝার জন্য বিজ্ঞানীরা বহুত পরীক্ষা নিরীক্ষা করছে, শেষ পর্যন্ত কিছুটা বুঝতে পারছে। কি বুঝছে তারা, সেটা এখন আমাদেরকে বুঝাচ্ছে। হ্যাঁ, আমরাও বুঝে আসো। দেখো, মত প্রকাশ করেন যে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, সবাই জানো, বিভিন্ন অঙ্গ সৃষ্টি, উদ্ভিদ দেহে উৎপাদিত বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে। মানে উদ্ভিদের যে বিকাশ, উদ্ভিদের যে বৃদ্ধি, ঠিক আছে, এগুলো এক ধরনের রাসায়নিক পদার্থের কারণে হয়ে থাকে। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থটিকে বলা হয় ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু। পরীক্ষায় প্রায় সময় আসে। ফাইটোহরমোন কি? উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী রাসায়নিক পদার্থটিকে আমরা কি বলি? ফাইটোহরমোন বলি। কথা ক্লিয়ার? কি আবার তুই বুঝছিস না মনে হয়? আচ্ছা, এবার এখানে আসো। ফাইটোহরমোন কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোন স্থানে কি নিয়ন্ত্রণ করে? কার্যাবলী নিয়ন্ত্রণ করে। উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায় তার মধ্যে অক্সিন, জিবেরেলিন ও সাইটোকাইনিন বৃদ্ধি সহায়ক হিসেবে কি করে? কাজ করে। মানে উদ্ভিদের দেহকে বড় করার জন্য বা বৃদ্ধি করার জন্য কি করে? কাজ করে। অ্যাবসাইসিক অ্যাসিড ও ইথিলিন কি করে? বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। প্রতিবন্ধক মানে কি? বাধা প্রদান করে। আচ্ছা, পাতায় ফ্লোরিজিন নামক এক ধরনের হরমোন তৈরি হয়। পাতায় কি তৈরি হয়? এটা এমসিকিউতে প্রায় সময় আসে। ফ্লোরিজেন উদ্ভিদের কোন অঙ্গে তৈরি হয়? পাতায় উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়। পাতায় যে ফ্লোরিজেন বা রাসায়নিক পদার্থটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে পত্রমূল। পত্রমূল এখান থেকে আস্তে আস্তে উদ্ভিদের দিকে চলে আসে, পত্রমূলে স্থানান্তরিত হয়। স্যার দেখো, এই পাতা থেকে ফ্লোরিজেন হরমোন আস্তে আস্তে এদিকে, এই যে পত্রমূল, এখানে পত্রমূলে আস্তে আস্তে কি হয়? স্থানান্তরিত হয় এবং পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তর করে। এখানে যে পত্রমুকুল, নতুন পাতা তৈরির যে প্রক্রিয়া, সেই পত্রমুকুলকে সে কিসে রূপান্তর করে? পুষ্পমুকুলে, ফুলে রূপান্তর করে, ফুলের মুকুলে রূপান্তর করে। তাহলে পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তর করে কোন রাসায়নিক উপাদান? ফ্লোরিজেন। কি বলছি যে পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তর করে কোন রাসায়নিক পদার্থ? ফ্লোরিজেন। তোরা কি ভয় পাইছিস? মনে হচ্ছে না, ঠিকই আছে স্যার। আচ্ছা, তাহলে ফ্লোরিজেন উদ্ভিদে কি তৈরিতে সহায়তা করে? ফুল সৃষ্টিতে সহায়তা করে। কারণ সে পত্রমুকুলকে, মানে নতুন পাতা যে জন্মায়, সে পাতার মুকুলটাকে কিসে রূপান্তর করে? ফুলের মুকুলে রূপান্তর করে। অর্থাৎ পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তর করে। আচ্ছা ঠিক আছে, এবার আসো, অক্সিন এটা কি জিনিস? চার্লস ডারউইন এই হরমোন প্রথম আবিষ্কার করেন। তাহলে পরীক্ষায় তো আসতেই পারে এমসিকিউতে, অক্সিন কে আবিষ্কার করেন? চার্লস ডারউইন। তিনি উদ্ভিদের ভ্রূণমুকুল আবরণীর উপর, ভ্রূণমুকুল, হ্যাঁ, ভ্রূণমুকুলের যে আবরণী আছে বা ভ্রূণমুকুলে, তোমরা কি কিছুদিন আগে ভ্রূণ পড়ছো মনে হয়? কি 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 বলতো? ভ্রূণ কাকে বলে? হ্যাঁ সেটা ঠিক আছে, তবে আরো একটা সুন্দর সংজ্ঞা ছিল না। ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড, আর কি? কেন তোমাদের এই যে ছোট বিষয়টা মনে নাই? এই জায়গাটায় তোমরা ভুলে গেছো স্যার। এই যে দেখো, এই যে ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড ও বীজপত্রকে একত্রে ভ্রূণ বলে।
মনে আছে? দেখো, ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড, বীজপত্রকে একত্রে ভ্রূণ বলে। দেখো এখানে এই ভ্রূণমূল, যেটা থেকে মূল সৃষ্টি হবে, ভ্রূণকাণ্ড যেটা বিভাজিত হয়ে আস্তে আস্তে উদ্ভিদটা বড় হবে, আর এগুলো হচ্ছে কি বীজপত্র। ঠিক আছে, তাহলে এটা একসাথে কি বলি আমরা? ভ্রূণ বলি। আচ্ছা যা হোক, ভ্রূণমুকুলের যে আবরণী, সে আবরণীর উপর কিসের প্রভাব লক্ষ্য করেন? আলোর প্রভাব লক্ষ্য করেন। দেখো, যখন আলো তির্যকভাবে একদিকে লাগে, ভ্রূণমুকুল আবরণী উৎসের দিকে কি হয়? বাঁকা হয়ে বৃদ্ধি পায়। প্রকৃতপক্ষে ভ্রূণমুকুল আবরণীর অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন। অক্সিন একটা রাসায়নিক পদার্থ, ভ্রূণমুকুল আবরণীর উপরে সেটা কি করে? সেখানে সেটা সৃষ্টি হয়। ফলে এটা কি করে? রাসায়নিক বিভাজনে বা কোষ বিভাজনে সহায়তা করে। কিন্তু এই কোষ বিভাজন প্রক্রিয়া যাতে সঠিকভাবে চলে, সেজন্য দরকার আলো। কি দরকার? আলো দরকার। তো সেটা কোন দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়? যেদিকে আলো আছে সেদিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়। অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়, ফলের অকালে ঝরে পড়া কি হয়? রোধ হয়। ফল যে অকালে ঝরে পড়ে, তুমি দেখবা উদ্ভিদে অনেক সময় মানে আম আম যখন ধরে, অনেক আমের ছোট 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 কি ছোট ছোট আমগুলো কি অকালে ঝরে পড়ে, মানে পরিপূর্ণ হওয়ার আগেই কি ঝরে পড়ে। তো এটা তো সমস্যা। বেশি আম পড়ে গেলে তো আম খাইতে পারতাম না। এবছর কিন্তু প্রচুর আম ছিল না বাজারে। আর যা হোক, তাহলে ফলের অকালে ঝরে পড়া রোধ করে কে? এ বলো, কোন পদার্থ? দেখে আচ্ছা দেখো, জিবেরেলিন। চারা গাছ, ওই চারা গাছ, বীজপত্র, পাতার বৃদ্ধিপ্রাপ্ত অঞ্চলে, বর্ধিষ্ণু অঞ্চলে, যে অঞ্চলটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বর্ধিষ্ণু মানে কি যেটা বেড়ে যাচ্ছে, বর্ধিষ্ণু অঞ্চলে এদের দেখা যায়। এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পায়। স্যার উদ্ভিদের পর্বমধ্য কোনগুলো? তুমি গাছের ডাল দেখছো? গাছের ডালের মাঝে মাঝে এরকম গিট দেখছো? এগুলো হচ্ছে পর্ব, আর এটা হচ্ছে কি পর্ব মধ্য। এই দুইটার মাঝখানে যে অংশ, এটা হচ্ছে কি পর্ব মধ্য। পর্ব মধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায় কোন হরমোনের প্রভাবে? এই জন্য খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য উদ্ভিদের চেয়ে লম্বা হয়, বীজের সুপ্তাবস্থা কাটাতে কার্যকরী হয়। তাহলে বীজের সুপ্তাবস্থা কাটাতে সহায়তা করে কোন রাসায়নিক পদার্থ? জিবেরেলিন। তবে একটা কথা বলি, কি বলছে খেয়াল করছো? খাটো উদ্ভিদে এটা কি করা হয়? প্রয়োগ করা হয় যাতে উদ্ভিদটা আকারে বৃদ্ধি পায়। যেমন খাটো মানুষের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ কি হয়? হরমোন পুশ করে খাটো মানুষকে কি করা হয়? লম্বা করা হয়। যেমন তোমাদের অনেক প্রিয় প্লেয়ার খাটো প্রতিবন্ধী। খাটো প্রতিবন্ধী মানে কি? বাইকটা প্রতিবন্ধী। এই ভদ্রলোককে বলা উচিত নয়, ভদ্রলোককে আমরা তো খেলাধুলার খাতিরে কত খোঁচাখুচি করি। হ্যাঁ, এটাও একটা খোঁচানোর অংশ। যেটা আমাদের মেসি ভদ্রলোক, উনি অনেক খাটো ছিলেন। উনার দেহে, বার্সেলোনায় থাকা অবস্থায় তার দেহে কি করা হয়? হরমোন পুশ করা হয় যাতে সে কি দৈর্ঘ্যে একটু বাড়ে, একটু বড় হয়, এবং সে অবশ্যই তার কি দৈহিক বৃদ্ধি পাইছে হরমোন পুশ করার পরে। হ্যাঁ, আগের চেয়ে কিছুটা লম্বা হয়েছে আর কি। এরপরে আসো, ওই হতানো কোথায় পড়েছি তো, কোথায় নাই? বুঝি না কি বলছে। আচ্ছা, সাইটোকাইনিনটা এখানে দেয় নাই, আমার এখানে নাই যে। আচ্ছা দেয় নাই না? আচ্ছা যা হোক, আমারটা পুরাতন বই তো। এরপরে হচ্ছে ইথিলিন। এরপরে আসো ইথিলিন। এই হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ। এটি ফল পাকাতে কি করে? সাহায্য করে। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা ও মূলে দেখা যায়। এর প্রভাবে চারা গাছে বিকৃত বৃদ্ধি লক্ষ্য করা যায়। বিকৃত বৃদ্ধি মানে কি?
আঁকা বাঁকা, মানে বৃদ্ধি আসলে বিকৃত বৃদ্ধির ফলে অনেক সময় তার বৃদ্ধিটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আর বৃদ্ধি পায় না। মানে যেভাবে বৃদ্ধি পাওয়ার কথা সেভাবে বৃদ্ধি না হয়ে আঁকা বাঁকা ভাবে বৃদ্ধি পায়, আকৃতি ঠিক থাকে না, তো অনেক সময় বৃদ্ধিটাও কি বন্ধ হয়ে যায়। কেমন? এই জন্য ইথিলিন কিন্তু বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবেও কি করে, কাজ করে, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধিতে বাধা প্রদান করে। ইথিলিন উদ্ভিদের বৃদ্ধিতে কি করে, বাধা প্রদান করে, বিকৃত বৃদ্ধি তৈরি করে। হ্যাঁ, বিকৃত হবে বৃদ্ধি করে। তো যা হোক, এবার এখানে একটা ছোট ছোট কথা বলছে, দেখো চন্দ্রমল্লিকা একটি ছোট দিনের উদ্ভিদ, নাই? কি বলো দেখি, অনেক কিছু কমাই দিছে না? আচ্ছা, এখানে আরো অনেক কথা বলছে তো। আচ্ছা, আমি তোমাদের বই থেকে একটু বলে দিচ্ছি, আমার বইটা একটু ঠিক করতে হবে। ইথিলিন এই হরমোনটি হচ্ছে গ্যাসীয় পদার্থ, ফল পাকাতে সহায়তা করে। এই হরমোন ফল, ফুল, বীজ ও পাতা ও মূলে দেখা যায়। তাহলে ইথিলিন কোথায় কোথায় দেখা যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইথিলিন বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে, চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সহায়তা করে। ওমা, এখানে একটা সুন্দর কথা বলছে, চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে। আবার এর আগে লিখছে ইথিলিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। দেখো, এখানে কিন্তু কিছুটা কন্ট্রাডিক্টরি বিষয় আছে। আমাদের ইথিলিনের যে মূল বিষয়টা চারা গাছের বৃদ্ধি ঘটায়, ঠিক আছে, এখানে ইথিলিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তোমরা চারা গাছের বৃদ্ধি ঘটায় এটা দেখবা, হ্যাঁ, বৃদ্ধি, তখন এটা হবে না। তখন যদি একাধিক অপশন থাকে তোমরা বই অনুসারে লিখবা, নতুবা টিচার তো ভাবে করে কাটবে না, বই অনুযায়ী লিখবা। আর দুইটা একসাথে কখনো টিচার দিবে না, কারণ দুটোটা একটা তো কন্ট্রাডিক্টরি বিষয়টা। হ্যাঁ, চারা আছে ফুল, ফল, ফুল এবং ফল সৃষ্টির সূচনা করে। ইথিলিন পাতা, ফুল ও ফলের ঝরে পড়া কি করে, ত্বরান্বিত করে। দেখো, এখানে খুব কন্ট্রাডিক্টরি কথাবার্তা লিখছে। ইথিলিন পাতা, ফুল ও ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে, মানে কি তাড়াতাড়ি যাতে ঝরে পড়ে সেটাকে কি করে, ত্বরান্বিত করে বা বাড়িয়ে দেয়। আবার এখানে লিখছে কি, চারা গাছের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সহায়তা করে, ফুল ও ফল সৃষ্টির সূচনা করে, তাড়াতাড়ি যাতে ঝরে পড়ে সেটা কি করে। তোমরা ওই যে চারা গাছের বৃদ্ধি ঘটায় সেটা লিখবা আর কি। আচ্ছা, এরপরে আলোর প্রভাবে উদ্ভিদের সাড়া দেওয়া, এখানে একটা ছোট্ট বিষয় আছে। হ্যাঁ, চলন আছে না, চলনটা তো আমি বলছি, চলনটা আমি বলছি না? হ্যাঁ, যাও, চলনের বিষয়টা বলছি না স্যার? হ্যাঁ, আর এটা কি বলতে হবে, আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়া? দেখি এটা কে বলবে, সংযুক্তা তুমি একটু বলো তো, আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়া বিষয়টা কিরকম? আলো যেদিকে থাকে উদ্ভিদের বৃদ্ধিটাও সেদিকে হয় না? তাহলে এটা তোমরা রিডিং পড়লে নিশ্চয়ই বুঝতে পারবা, আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়া বিষয়টা, ঠিক না? স্যার, ইথিলিনের বিষয়টা এখানে যেটা লিখছে, ইথিলিনকে আলাদাভাবে উপস্থাপন করে যে বর্ণনা দেওয়া হয়েছে, তোমরা ওখান থেকে এই বিষয়টা কি করবা, ক্লিয়ার করবা। কেমন? এমসিকিউতে আসলে ওখান থেকে লিখবা। আচ্ছা, যা হোক, এটা একটু পড়ে নিবা। আসো, হরমোনের ব্যবহার, এটা আমরা এতক্ষণ পর্যন্ত আসলে এগুলোই পড়তেছিলাম, হরমোন কি কি কাজে লাগতেছে, এটা একটু তোমরা পড়ে নিবা। তবে এখানে একটা ছোট্ট কথা আছে, সেটা হচ্ছে ফলের মোচন। ফলের মোচন বিলম্বিত করে। ফলের মোচন মানে কি স্যার? মোচন কথাটার অর্থ কি? এই চ্যাপ্টারটা আগে কারা কারা পড়ছো বলো এবার, ফলের মোচন মানে কি? তো কি পড়ছো যে, এই মোচন মানে কি লিখে রাখো। ফলের মোচন মানে হচ্ছে ফলের অকালে ঝরে পড়া। ফলের মোচন, মোচন মানে হচ্ছে অকালে ঝরে পড়া।
ঠিক আছে, মোচন মানে কি অকালে ঝরে পড়া। তো এবার একটা ছোট্ট বিষয় দেখো, যেমন আজকের পড়াগুলো অনেক স্টুডেন্ট হয়তো রিডিং করেও কিছুটা কি করতে পারবে, আয়ত্ত করতে পারবে বা মুখস্থ করে নিতে পারবে, কারণ এখান থেকে এমসিকিউ ছোট ছোট কোয়েশ্চেন আসবে। যেমন ইথিলিন এই বিষয়টা নিয়ে সংক্ষেপে বর্ণনা করো, ওই যে সংক্ষিপ্ত প্রশ্ন আসে না, এরকম টাইপ। তো অনেকে বুঝতে পারবে, বাট এর পর থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেমন স্নায়ুতন্ত্র এখান থেকে। তো যে তন্ত্র, তোমরা মস্তিষ্ক বা মাথা চিনো? তোমরা তো মাথা মানে এটা বুঝো, মস্তিষ্ক মানে কি এটা বুঝি? মস্তিষ্ক মানে কিন্তু এটা না, মাথা না। মস্তিষ্ক মানে হচ্ছে মাথার ভিতরে যে ব্রেইন, সেটা হচ্ছে কি মস্তিষ্ক, ঠিক আছে না? এই যে মস্তিষ্ক, এই মস্তিষ্ক কিন্তু কি দিয়ে গঠিত? অসংখ্য স্নায়ু কোষ দ্বারা গঠিত। মস্তিষ্ক কি দিয়ে গঠিত? অসংখ্য স্নায়ু কোষ দ্বারা গঠিত। এই স্নায়ু কোষকে আমরা কি বলি? নিউরন বলি। এই স্নায়ু কোষ আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে। স্নায়ু কোষ আমাদের সারা দেহে কি করে? ছড়িয়ে পড়ে। এবং আমাদের সারা দেহে যে কার্যাবলী, আমাদের সারা দেহের যে অনুভূতি বা সারা দেহের যে কার্যাবলী, সেগুলো কি করে? নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? স্নায়ু কিন্তু মস্তিষ্ক থেকে আমাদের সারা দেহে কি ছড়িয়ে পড়ে, এবং সারা দেহের সমস্ত রাসায়নিক কার্যাবলী সে কি করে? নিয়ন্ত্রণ করে। সারা দেহকে সে একটা ভারসাম্য রক্ষা করতে কি করে? সারা দেহের মধ্যে ভারসাম্য রক্ষা করতে কাজ করে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, এই যে স্নায়ু কোষের কথা বললাম, মস্তিষ্ক স্নায়ু কোষ দ্বারা গঠিত। এই যে স্নায়ু কোষ, এই স্নায়ু কোষকে আমাদের বলা হয় কি? নিউরন। স্নায়ু কোষকে কি বলে? নিউরন বলে। তোমরা কি জানো স্নায়ু কোষ হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় কোষ? আমাদের দেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে কি? স্নায়ু কোষ। আর আমাদের যে মস্তিষ্ক, এই মানব মস্তিষ্কে প্রায় 100 বিলিয়নের মতো কি স্নায়ু কোষ থাকে। 100 বিলিয়ন স্নায়ু কোষ থাকে। তো যা হোক, স্নায়ু কোষের একটা সুন্দর সংজ্ঞা তোমাদের এখানে দেওয়া আছে, দেখি আমরা একটু করে বিষয়টা। দেখো, প্রাণী দেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে কি করে? সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন করে, তাও কি সংযোগ সাধন করে, উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টির মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে। পরিবেশ মানে আমাদের চারপাশের পরিবেশ। উদ্দীপনায় সাড়া দেওয়া মানে কি? তোমার যে খারাপ লাগতেছে বা তোমার পেট ব্যথা করতেছে বা তুমি হাতে ব্যথা পাইছো, এই যে উদ্দীপনাগুলো, এই যে অনুভূতিগুলো, এই অনুভূতিগুলোতে সাড়া দেয়। এই অনুভূতিগুলো তুমি বুঝতে পারো কার মাধ্যমে? স্নায়ু কোষের মাধ্যমে, কেমন? তাহলে উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন, কোথায়? উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো মস্তিষ্ক। উন্নত মস্তিষ্কের কারণে মানুষ সৃষ্টির সেরা জীব। তোমাদেরকে এবার একটা কোয়েশ্চেন করি, আমাকে জাস্ট লাস্ট লাইনটা একটু বুঝাই দিবা। উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করা, উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করা, এই কথাটার অর্থ কি? যেমন আমি একদম সহজ ভাষায় বলি, তোমরা যাতে খুব সহজে বুঝতে পারো, ঠিক আছে? দেখো, ধরো এই যে আদিত্য বসে আছে, পেছন থেকে ওই ছেলেটা, ঠিক আছে, যুবরাজ কলম দিয়ে একটা খোঁচা দিল তার পিঠে, খুব জোরে খোঁচা দিচ্ছে। ধরো তোমায় খোঁচা দিচ্ছে সে খুব জোরে। এখন তুমি যে এই যে খোঁচাটা খাচ্ছ বা ব্যথা পাচ্ছ, সে অনুভূতি কি তোমার মস্তিষ্কে যাচ্ছে? অনুভূতি মস্তিষ্কে যাচ্ছে। এই অনুভূতি মস্তিষ্কে যাওয়ার পরে তোমার মস্তিষ্ক তোমাকে কি বলবে? চুপ করে থাক। হ্যাঁ, মস্তিষ্ক কি তোমাকে বলবে চুপ করে থাক বা বসে থাক, তো কিচ্ছু হচ্ছে না? এরকম কখনোই বলবে না। মস্তিষ্ক তোমাকে বুঝাবে তুই ব্যথা পাচ্ছিস, হয় ওই জায়গা থেকে সরে যা, নতুবা ঘুরিয়ে একটা কি। তো মস্তিষ্ক কিন্তু উপযুক্ত, এই শোনো, মস্তিষ্ক কিন্তু উপযুক্ত একটা বার্তা তোমাকে দিবে, যেটা তোমার দেহকে রক্ষা করার জন্য কাজে লাগবে। উপযুক্ত বার্তা বলতে ধরো তোমার দেহে তুমি কোথাও
ব্যথা পাচ্ছ কিংবা তোমার পেট খারাপ করছে, ঠিক আছে, পেট খারাপ করছে, তার মানে কি মস্তিষ্ক আমাদের স্নায়ু সেটা কিন্তু সারা দেহে তো স্নায়ু আছে, স্নায়ু কিন্তু সেই বিষয়টা বুঝবে, সে বলবে তোমার এখন যাওয়া দরকার ওয়াশরুমে, তুমি ওয়াশরুমে যাও। তোমার যে এই যে খারাপ অবস্থাটা সেটা মস্তিষ্ক তো তোমাকে জানান দিচ্ছে না, তোমার যে খারাপ অবস্থা সেটা তোমাকে কে জানান দিচ্ছে? মস্তিষ্ক জানান দিচ্ছে। মস্তিষ্ক কার মাধ্যমে জানান দিচ্ছে? স্নায়ুর মাধ্যমে জানান দিচ্ছে, কারণ সারা দেহে স্নায়ু ছড়িয়ে আছে। তো স্নায়ু তোমাকে জানান দিচ্ছে তোমার অবস্থা খারাপ, এরপরে তোমাকে মস্তিষ্ক আরো একটা নির্দেশ দিচ্ছে, অবস্থা খারাপ, তার মানে তোমার এখন কোথায় যাওয়া দরকার, মস্তিষ্ক তোমাকে কিন্তু সেটা জানিয়ে দিচ্ছে বা বলে দিচ্ছে, ঠিক না? তাহলে উপযুক্ত একটা কি কার্যক্রম সে পরিচালনা করতেছে, যখন যেটা প্রয়োজন সে তোমাকে সে অনুযায়ী কি দিচ্ছে, নির্দেশ প্রদান করতেছে, কে? মস্তিষ্ক। কিন্তু এই যে নির্দেশ প্রদান করতেছে, নির্দেশ প্রদান করার আগে তো তোমার জানতে হবে কি হচ্ছে, তুমি কি করবা সেটা করার আগে তোমার জানতে হবে তুমি কেন করতেছো। তুমি কি হুট করে এখন তোমার কোনো কাজ নাই, তুমি বাথরুমে দৌড় দিছো, হয়েছে? হবে না তো। তোমার আগে জানতে হবে তুমি কেন ওই কাজটা করবা বা কি হচ্ছে তোমার দেহের সাথে, সেটা যখন মস্তিষ্ক বুঝতে পারে, মস্তিষ্ক বুঝার পরে তোমাকে একটা উপযুক্ত নির্দেশ দেয় তোমার এই কাজটা এখন করা উচিত, নতুবা তোমার দেহে ক্ষতি হচ্ছে বা ক্ষতি হবে। কেমন? তাহলে এটাকে বলা হচ্ছে উপযুক্ত একটা প্রতিবেদন তৈরি করা, ঠিক আছে? অনুভূতি নিয়ে তারপরে মস্তিষ্ক তোমাকে একটা উপযুক্ত প্রতিবেদন তৈরি করতে হবে, উপযুক্ত একটা কাজ করবা, ওই অনুযায়ী কার্য সম্পাদন করবা। কথাই বোঝা গেছে? তাহলে এই সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, কনফার্ম আসবে কি, প্রাণী দেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে, মানে সংযোগ সাধন করে, এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টির মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে। মনে থাকবে এই সংজ্ঞাটা আমি আগামী ক্লাসে শুরুতে তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করব এক, এরপরে ওখানে যে এমসিকিউ গুলো আছে ওগুলো জিজ্ঞেস করব, তারপরে নতুন পড়া শুরু করব, অর্থাৎ কি স্নায়ু কোষ বা নিউরন সম্পর্কে পড়ানো শুরু করব। যেভাবে হোক যেমনই হোক আগামী ক্লাস শুরু হবে কি স্নায়ু কোষ থেকে, অর্থাৎ গৌরব স্যারও শুরু করবে কি স্নায়ু কোষ থেকে। হ্যাঁ, ধন্যবাদ।